শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো তো? দীর্ঘদিন করোনা সমস্যার জন্য আমাদের স্কুল বন্ধ ছিল। সেই উপলক্ষে সরকার অনলাইন ক্লাস চালু করেছে। সে লক্ষ্যে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু করেছে। আজকে আমি তোমাদের সেই ধারাবাহিকতায় ক্লাস নেব। আমার ক্লাস নিব 9ম শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয়, পাঠের বিষয় হচ্ছে সমাস। সমাস সম্পর্কে হয়তো তোমাদের ধারণা ওইভাবে নাই। আমি চেষ্টা করব এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে তোমাদের কিছু শেখানোর। তো সমাস সম্পর্কে আমরা যখন ব্যুৎপত্তিগত অর্থে বিশ্লেষণ করব, তখন সমাস যদি বিভক্ত করি তাহলে পাবো হচ্ছে সম যোগ অস। তাহলে ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে আমরা বিশ্লেষণ করলে কি পাবো? সম যোগ অস। সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, এটাকে আমরা বাক্যাংশ হিসেবে চিহ্নিত করতে পারবো। সিংহ চিহ্নিত আসন, এটাকে কি বলতে পারবো? বাক্যাংশ। এই বাক্যাংশ মিলে একটা পদ সৃষ্টি হয়েছে। কয়টা পদের সৃষ্টি হচ্ছে? একটা পদে। তাহলে এই তিনটা বাক্যাংশ, তিনটা শব্দ বা তিনটা পদ মিলে যখন একটা পদের সৃষ্টি হলো, তাহলে এই একটা পদের সৃষ্টি করার প্রক্রিয়াটাকে আমরা বলতে পারবো সাধারণত সমাস। তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে বলি, তাহলে বলতে পারবো যে পরস্পর অর্থসংগতি বিশিষ্ট দুই বা দুইয়ের অধিক পদকে এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে সমাস। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো? তাহলে কি বললাম? দুই বা দুইয়ের অধিক পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস। তাহলে এখানে হচ্ছে কয়টা পদ আছে? তিনটা পদ। সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। এই তিনটা পদকে আমরা যখন বিশ্লেষণ করবো, তখন এদের হচ্ছে আলাদা আলাদা নামে বিভক্ত করব। তাহলে এইগুলোকে আমরা আলাদা আলাদাভাবে কি নাম দিব? সমসমান পদ। তাহলে এই তিনটা পদকে আমরা কি বলবো? সমসমান পদ। সমসমান পদ মিলে, তাহলে যে যে পদ মিলে সমাস গঠিত হলো, তাদের প্রত্যেকটিকে আলাদা আলাদা ভাবে বলবো হচ্ছে সমসমান পদ। সমসমান পদগুলো মিলে যখন এক পদে সৃষ্টি হবে, তখন তার নাম হবে হচ্ছে সমস্ত পদ। তাহলে সমসমান পদ কোনগুলো ছিল? সিংহ চিহ্নিত আসন, এই তিনটে মিলে যখন একটা পদে সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদকে আমরা যখন বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে যে বাক্যাংশ পাবো, কোন বাক্যাংশ পেলাম? সিংহ চিহ্নিত আসন। এই পুরো বাক্যাংশটাকে তখন আমরা বলবো হচ্ছে ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বুঝতে পারছো? এই ব্যাস বাক্যের প্রথম অংশটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ। প্রথম অংশটা কি হচ্ছে? সিংহ। সিংহটাকে বলবো হচ্ছে পূর্বপদ। শেষের অংশ হচ্ছে আসন। আসনটাকে বলবো হচ্ছে পরপদ বা উত্তরপদ। ঠিক আছে? তোমরা নিশ্চয় এগুলো দেখে বুঝতে পারছো। সমস্যা হলে বইয়ের সঙ্গে একটু যোগাযোগ রাখো বা বই দেখো, তাহলে সব পুরোটাই কি করতে পারবে? বুঝতে পারবে। এরপর আমরা সমাজটাকে কয়টা বিভাগ করবো?
ছয় প্রকার। এক হচ্ছে দ্বন্দ্ব সমাস। কর্মধারয়। তিন হচ্ছে তৎপুরুষ। চার বহুব্রীহি। পাঁচ হচ্ছে অব্যয়ীভাব। ছয় দ্বিগু। ঠিক আছে, তাহলে সমাস কত প্রকার? ছয় প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব, দ্বিগু। কিন্তু ব্যাকরণবিদ মনে করেন দ্বিগু সমাসকে কার সঙ্গে তুলনা করেছে? কর্মধারয়। দ্বিগু সমাসকে কার সঙ্গে তুলনা করছে? কর্মধারয়। এবং কর্মধারয় সমাসকে তুলনা করছেন হচ্ছে তৎপুরুষ সমাস। এক্ষেত্রে সমাস হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। তাহলে ব্যাকরণবিদের মতে হচ্ছে সমাস চার প্রকার। দ্বিগু সমাসকে তুলনা করলেন কর্মধারয়, কর্মধারয়টা হচ্ছে তৎপুরুষ। এক্ষেত্রে সমাস হচ্ছে চার প্রকার। এরপরে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে সমাসের সমসমান পদগুলোর প্রত্যেকটাই সমস্ত পদে প্রাধান্য পাবে। যে সমাসে কি হবে? সমসমান পদ। সমসমান পদ মা বাবা প্রত্যেকটাই কি হবে? সমস্ত পদে যাই প্রাধান্য পাবে। সেই সমস্যাটাকে বলা হবে হচ্ছে দ্বন্দ্ব সমাস। এর আগে আমি একটু বলি, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া বা বিরোধ। ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা কি পেলাম? জোড়া বা বিরোধ। তাহলে দ্বন্দ্ব সমাসের সমসমান পদের প্রত্যেকটি যখন সমস্ত পদে প্রাধান্য পাবে তখন সেই সমাসগুলোকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে ব্যাস বাক্যের মাঝখানে তিনটা অপ্রজাতীয় শব্দাংশ থাকবে, সেটা হচ্ছে ও এবং আর। এই তিনটে অপ্রজাতীয় শব্দাংশ দিয়ে যখন ব্যাস বাক্য গঠন করা হবে তখন সেটাকে আমরা সাধারণত চিহ্নিত করব এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস বিভিন্ন ভাগে বিভক্ত হতে পারে। যেমন এটাকে আমরা বলতে পারবো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। কি বলতে পারবো? মিলনার্থক দ্বন্দ্ব। দা কুমড়া। এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। এভাবে আমরা দ্বন্দ্ব সমাসকে অঙ্গবাচক, সংখ্যাবাচক, সমার্থক, ক্রিয়া বিশেষণ, সর্বনাম যোগে বিভিন্ন ভাগে এভাবে হচ্ছে দ্বন্দ্ব সমাস গঠিত হতে পারে। এরপর আসা যাচ্ছে হচ্ছে অলুক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ থেকে কোনোটাই কি পাবে না? বিভক্তির লোপ পাবে না। যেমন দেশে বিদেশে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কোনো বিভক্তি পূর্বপদ থেকে এবং পরপদ থেকে কোনো বিভক্তি কি হয়নি? লোপ পায়নি। তাহলে যখন কি হবে যে পূর্বপদ এবং পরপদ থেকে বিভক্তি লোপ হবে না তখন সেই সমাসটাকে আমরা বলবো হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে আসছে হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস।
অধিক পদ মিলে যখন সমাস গঠিত হবে, 3-এর অধিক পদ মিলে যখন সমাস গঠিত হবে তখন সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব বিবি গোলাম। সাহেব বিবি গোলাম, এই 3টে পদকে আমরা বলবো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস বুঝতে পারছো? এরপরে আমরা আলোচনা করব দ্বিগু সমাস। তিন কালের সমাহার সমান দ্বিঘা। তাহলে এখন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করবো? দ্বিগু সমাস। তিন কালের সমাহার, ত্রিকাল। সমাহার বা সমষ্টি বা যোগফল অর্থে শব্দের সঙ্গে মানে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস গঠন করা হবে। তাহলে সমাহার অর্থ হচ্ছে সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস গঠন করা হবে সেটাকে বলা হবে হচ্ছে দ্বিগু সমাস। তাহলে সংখ্যাবাচক শব্দ দিয়ে হচ্ছে পূর্বপদ গঠন করা হবে এবং সেটা হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হবে সেটাকে বলা হবে হচ্ছে দ্বিগু সমাস। এরকম আমরা দেখতে পাবো অষ্টধাতু, চৌরাস্তা, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস। দুঃখকে প্রাপ্ত সমান হচ্ছে দুঃখ প্রাপ্ত। দেখো সমসমান পদে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভক্তি যোগ হয়েছে এবং সেই বিভক্তির লোপে যে সমাস গঠন করা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তৎপুরুষ সমাস। পূর্বপদ থেকে যখন কোনো কি হবে বিভক্তির লোপ পাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তৎপুরুষ সমাস। বিভক্তির কি? এই বিভক্তি চিনতে গেলে আমাদের আগে বিভক্তির সম্পর্কে আলোচনা করতে হবে। একটা পদের সঙ্গে আরেকটা পদের সমন্বয় সাধনের জন্য বা অন্যায় সাধনের জন্য বা সুসম্পর্ক গঠনের জন্য শব্দের সঙ্গে যে অতিরিক্ত বর্ণ সমষ্টি যুক্ত করা হয় তখন সেই বর্ণ সমষ্টিকে বলা হয় হচ্ছে বিভক্তি। বাংলা ভাষায় হচ্ছে বিভক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই শব্দ বিভক্তি আবার হচ্ছে 7 প্রকার। তোমরা যদি বিভক্তি সম্পর্কে বিস্তারিত বুঝতে না পারো তাহলে বিভক্তি নিয়ে আমরা একটু আলোচনা করবো, তারপরে আমরা সমাসে ফিরে যাব। প্রথমে হচ্ছে প্রথমা বিভক্তি।
এটা হচ্ছে দ্বারা দেয়া কর্তৃক। চতুর্থীর পঞ্চমীর হতে থেকে যে ষষ্ঠীর এ সপ্তমী এর অন্তস্থ। এগুলো হচ্ছে কোন বিভক্তি? তাহলে শব্দ বিভক্তি। এই শব্দ বিভক্তি যখন পূর্বপদ থেকে বিভক্তির লোপ পাবে তখন সেটাকে আমরা সেই তৎপুরুষ সমাস বলতে পারবো। এক্ষেত্রে তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। প্রথমা বিভক্তি বাদ দিয়ে দ্বিতীয় বিভক্তি থেকে এগুলো হচ্ছে 6টা এবং হচ্ছে এর সঙ্গে যুক্ত হবে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, নং তৎপুরুষ সমাস এবং হচ্ছে অলোপ তৎপুরুষ সমাস। বুঝতে পারছো তোমরা? তাহলে প্রথম বিভক্তিতে শুধুমাত্র কাজ যাবে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, উপপদ, নং এবং অলোপ। এই মিলে আমাদের হচ্ছে সমাস তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। তো এই 9 প্রকার সমাস যখন আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আমাদের বিভক্তি সম্পর্কে ভালোভাবে বিস্তারিত আলোচনা করতে হবে। তোমরা বাড়িতে এই বিভক্তি এবং যে পর্যন্ত আমি আলোচনা করলাম সেই পর্যন্ত আমার ক্লাসের থেকে যতটুকু শিখতে পারছো সেটুকু উপকৃত হলো এবং তোমরা বাড়িতে বসে ক্লাসের পাশাপাশি নির্ধারিত বই, সেই বইটা ফলো করো, তাহলে নিশ্চয়ই সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে এবং বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।